হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের। আগামী ১০ দিনের মধ্যে এই ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ জানুয়ারি মাসের ১৫ তারিখে এই ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা জেনে নেব কি ঘটলো আজ কোর্টরুমের মধ্যে। ১০ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি প্যানেল প্রকাশ করবে? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা জেনে যাবেন এই প্রশ্নের অ্যান্সার। পিটিশনার যে দেওয়া যে কাট অফ, সেই কাট অফের সঙ্গে পর্ষদের দেওয়া কাট অফের কতটা মিল আছে আমরা দেখে নেব দুটো একসঙ্গে অ্যানালাইসিস করে। এবং পিটিশনারের যে তথ্য দিয়েছে সমস্ত বিষয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তথ্য দিয়েছে, যে কাট অফ দিয়েছে, সমস্ত দুটো কম্পেয়ার করে আমরা দেখে নেব। এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত অ্যানালাইসিস করব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। তো আজকের এই মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রিট পিটিশন নাম্বার WPA, যেটা দেখা যাচ্ছে 18/7/26/2023 এবং যার ফাইল নাম্বার 18804/2023, যার পিটিশনার রয়েছেন মৌটুসী রায় অ্যান্ড ওআরএসএস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন অনাথ নাথ নস্কর, যিনি অ্যাডভোকেট রয়েছে। তো আমরা জানি প্রাথমিকে যে ২০১৪ সালে যে নিয়োগ হয়েছিল ৪২,০০০ যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই শিক্ষক নিয়োগের সেটা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই প্যানেল প্রকাশ মামলাটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া আছে। অর্থাৎ এই মুহূর্তে ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো প্রকাশ করার কোনো প্রয়োজনীয়তা নেই। যদিও সেই মামলাটি পৃথক ম্যাটার ছিল, তবুও দুটো টার্ন নেয়। অর্থাৎ আজকের এই মামলা এবং আগের যে অর্ডারটি এসেছিল ডিভিশন বেঞ্চে বা সিঙ্গেল বেঞ্চে, সেই মামলার দুটো একই, তাই দুটো বিষয়ের মামলা কিন্তু জাজমেন্ট একই এসছে। তো আজকের এই মামলাটিতে পিটিশনাররা তাদের মূলত দাবি যে তাদের একাডেমিক মার্কস যথেষ্ট ভালো তা থাকা সত্ত্বেও এবং ইন্টারভিউ ভালো দেওয়া সত্ত্বেও তাদের প্যানেলে তাদের স্থান দেওয়া হয়নি, অর্থাৎ তারা চাকরি পায়নি। অথচ অনেক কম স্কোর, কম একাডেমিক স্কোর রয়েছে এবং টেটে অনেক কম নাম্বার পেয়েও তাদের প্রাথমিক প্যানেলে তাদের স্থান দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে শিক্ষকতা করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের দাবি জানিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাট অফ প্রকাশ করেছিল, সেই কাট অফের মধ্যে শুধুমাত্র একাডেমিক মার্কস যদি দেখা হয়, সেই একাডেমিক মার্কসের সঙ্গে এই পিটিশনাররা তাদের মার্কসের তুলনা করলে তারা অনেক ভালো পজিশনে আছে, সেটা তারা দাবি করেছে। ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের যে প্যানেল, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের তারা দাবি জানিয়েছে। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যখন কথা বলতে ওঠে, তখন তারা জানায় যে তারা সমস্ত প্যানেল তারা অলরেডি পাবলিশ করে দিয়েছে, সমস্ত ক্যান্ডিডেটের প্যানেল একসঙ্গে তারা প্রকাশ করে দিয়েছে। তাই নতুন করে প্যানেল প্রকাশ করার মতো আর কিছু নেই, কেননা অলরেডি তারা পাবলিশ করে দিয়েছে। এই কথার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে আপনারা যদি প্যানেল প্রকাশ করেন তাহলে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে প্যানেল প্রকাশের নির্দেশ কেন দিয়েছিল? সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে আপনারা ডিভিশন বেঞ্চে কেন গিয়েছিলেন? ডিভিশন বেঞ্চ আবার কি করে এই প্যানেল প্রকাশে স্থগিতাদেশ দিয়ে দেয়? সামগ্রিকভাবে বাদী বিবাদী উভয় পক্ষের আলাপ আলোচনা হিয়ারিং এর পর মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দেন যে আগামী ১০ দিনের মধ্যে ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ করার নির্দেশ দেন। অর্থাৎ আগামী ১৫ই জানুয়ারির মধ্যে প্রাথমিকের এই ২০১৬ সালের এই প্রাথমিক শিক্ষক প্যানেল সম্পূর্ণটা প্রকাশের নির্দেশ দিয়েছেন এবং জেলা ভিত্তিক অর্থাৎ সমস্ত ডিপিএসসির উপর বেস করে যে প্যানেল প্রকাশ হয়েছিল, সেই ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন। এবং মাননীয় বিচারপতি তিনি আরো বলেন যে যদি আপনারা প্যানেল প্রকাশ করেই থাকেন, তাহলে সেই প্যানেল, সমস্ত প্যানেলটা তার সফট কপি এবং হার্ড কপি সমস্তটাই আগামী ১৫ই জানুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে সাবমিট করবেন। আর অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বলছে যে সমস্ত প্যানেল তারা প্রকাশ করে দিয়েছে। সুতরাং আগামী ১০ দিনের মধ্যে যে প্যানেল প্রকাশ পাবে কি পাবে না, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেলেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিস্ট্রিক্ট অর্থাৎ অল ওভার স্টেটের যে প্যানেল তৈরি করেছিল বা প্যানেল অলরেডি তারা পাবলিশ করেছিল, সেই প্যানেলটি ১৫ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে তারা সাবমিট করতে চলেছে। অর্থাৎ আগামী ১০ দিনের মধ্যে তাদের যেহেতু ওই
প্যানেলটা তারা রেডি আছে, যেহেতু একবার প্রকাশ করে দিয়েছে সেটা তাদের হাতে রেডি আছে, সেটাই কিন্তু কলকাতা হাইকোর্টে সাবমিট করবে আগামী 10 দিনের মধ্যে। সুতরাং নতুন করে আর তাদের আর প্রসেসিং এ যাবে না। এবার সিঙ্গেল বেঞ্চ যদি মনে করে যে এই প্যানেলে তারা সন্তুষ্ট নয়, তাহলে কিন্তু তারা আবার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু আবার নির্দেশ দিতে পারেন যে এভাবে হবে না, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করতে হবে। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে নিশ্চয়ই। আপাতত 15ই জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই টোটাল প্যানেল প্রকাশ করতে হচ্ছে না। তবে কোনো পরিস্থিতিতে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করার সম্মুখীন হতে হয়, তাহলে কিন্তু তারা প্রকাশ করবে না। তার কারণ তাদের কিন্তু ডিভিশন বেঞ্চের রাস্তা খোলা আছে। তারা কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাবে, অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে গিয়ে তারা কিন্তু আবার মামলা করবে। সেরকমই একটা প্ল্যান চলছে। তবে এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে এর আগে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন কেন এই 42,949 জনের প্যানেল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিলেন। তিনি সেই সময় দেখেছিলেন যে যারা এই মামলাকারী অর্থাৎ মামলার পিটিশনার যারা ছিলেন, তারা অ্যাকচুয়ালি টেট পাস করেনি। টেট পাসের কোনো প্রুফ তারা দেখাতে পারেনি। এর কারণে কিন্তু তিনি আপাতকালীন অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন যে আপাতত প্যানেল প্রকাশ করতে হবে না। ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ যারা পিটিশনার, তারা আগে প্রুভ করুক, তারা আগে প্রমাণ করুক যে তারা টেট পাস করেছিল। ক্যান্ডিডেটের নিজের যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু তারা ক্যান্ডিডেটকে প্রমাণ দিতে হবে। তারপর মাননীয় বিচারপতিরা তারা ডিসিশন নেবেন যে সত্যি প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা আছে কি নেই। আমরা দেখে নেব মামলাটির পরবর্তী শুনানির ডেট কবে দেওয়া হয়েছে। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের সরাসরি ওয়েবসাইটে চলে এসেছি। তো যার ফাইল নাম্বার এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, এবং মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল 24শে আগস্ট 2023, এবং নেক্সট হিয়ারিং ডেট এখানে দেখুন, নেক্সট হিয়ারিং ডেট 15ই জানুয়ারি 2024 তারিখ দেওয়া আছে। যার পিটিশনার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার মৌটুসী রায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যার দেখুন এখানে ডেলি লিস্টে যদি আমরা লিস্টটা দেখি, এখানে হিয়ারিং ডেট 24/8/2023 প্রথম যখন হিয়ারিং হয়েছিল তখন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু শুনানিটা শুরু হয়েছিল। পরবর্তীতে মামলাটি টার্ন নিয়ে আবার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চলে আসে। পরপর দেখতে পাচ্ছেন আপনারা হিয়ারিংটা কিভাবে হয়েছে, এবং লাস্ট লিস্টেড হয়েছে 15/1/2023। আজকে মামলাটি 3/1/2024 আজকের তারিখ ডেটটাও দেওয়া আছে যে আজকের ডিটেলস হিয়ারিং হয়েছে। আমরা যে পেজগুলো দেখছি এটা হচ্ছে পিটিশনারদের তারা যে অ্যাপ্লাই করেছে কলকাতা হাইকোর্টে, সেই অ্যাপ্লাই যে টোটাল ডিটেলস যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এই পরপর পেজগুলো আছে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা লিস্টেড ডেট এখানে দেওয়া আছে 11/10/2015। 2015 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেটা 11/10/2015 তারিখে টেট পরীক্ষাটা হয়েছিল। তারপরে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল 23/9/2016 সালের নোটিফিকেশন অনুসারে, এবং বোর্ড পাবলিশ করেছিল যে তাদের লিস্ট অর্থাৎ টেট যারা কোয়ালিফাই করেছিল 2014 টেট যারা কোয়ালিফাই করেছিল তাদের লিস্ট প্রকাশ করেছিল 11/11/2022 তারিখে। এবং সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 28/11/2022 তারিখে সমস্ত এমপ্যানেল যারা ক্যান্ডিডেট, যে সমস্ত টিচার যারা চাকরি করছে এই মুহূর্তে, তাদের ব্রেকআপ মার্কস সহ সমস্ত ডিটেলস প্রকাশ করেছিল এই তারিখে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে 28/11/2023 তারিখে ব্রেকআপ মার্কস প্রকাশ করেছিল শিক্ষা পর্ষদ। মামলাটির যে সিনপসিস রয়েছে, যা পিটিশনাররা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা এই প্যারাগ্রাফের মধ্যে পরিষ্কার করে তারা উল্লেখ করেছেন যে কি জানাচ্ছে যে পিটিশনার পার্টিসিপেটেড ইন 2016 সালের সিলেকশন প্রসেস অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস অন বিং টেট 2016 সালে যেটা কোয়ালিফাইড, তারা টেট কোয়ালিফাই করেছিল, বাট ওয়ার নট এমপ্যানেল, তারা প্রাথমিক এই যে প্যানেল তারা এমপ্যানেল হয়নি, তারা তো চাকরি পায়নি। সাবসিকুয়েন্টলি বাই অ্যান অর্ডার অফ অনারেবল কোর্ট অর্ডার দিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশড অ্যান লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেটস, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কোর্ট অর্ডার দিয়েছিল যে যারা এমপ্যানেল হয়েছে তাদের সমস্ত লিস্ট প্রকাশ করার জন্য, ক্যান্ডিডেটস ব্রেকআপ মার্কস সহ সমস্ত ডিটেলস প্রকাশ করার নির্দেশ ছিল। সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা লিস্ট প্রকাশ করেছিল। তারপরে যেটা বলা হচ্ছে যে সেই যে লিস্ট সেখানে দেখা যাচ্ছে যে পিটিশনার্স ফাউন্ড দ্যাট, পিটিশনাররা তারা খুঁজে পেয়েছিল সেভারাল পিটিশনার্স হ্যাভ সিকিউরড মোর মার্কস দ্যান দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টমেন্ট ইন দেয়ার রেসপেক্টিভ ক্যাটাগরি, অর্থাৎ তার নির্দিষ্ট ক্যাটাগরিতে তারা যে মার্কস পেয়েছে সেই মার্কসটা কাট অফের থেকেও বেশি তাদের মার্কস, পিটিশনারদের মার্কস। তারপর যেটা বলা হচ্ছে যে সাম পিটিশনার আর অনলি 1 or 2 মার্কস শর্ট, কিছু পিটিশনার রয়েছে তাদের মার্কস হচ্ছে 1 বা 2 নম্বর শর্ট আছে, অর্থাৎ কিছু পিটিশনার রয়েছে যারা লাস্ট যে কাট অফ সেই কাট অফের থেকে তাদের একাডেমিক মার্কস বেশি আছে, এবং কিছু পিটিশনার রয়েছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বাদ দিয়ে তাদের 1-2 নম্বর শর্ট আছে, সেটাই জানা যাচ্ছে। তারপর যেটা জানা যাচ্ছে যে অল পিটিশনার ডু নট নো দেয়ার মার্কস অবটেন ইন ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ যারা চাকরি পায়নি
যারা পিটিশনার এই মামলার, তারা সেই সময় জানে না বা এখনো জানে না ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে তারা কত মার্কস দেওয়া হয়েছে। অথচ উইদাউট দ্য মার্কস অফ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ছাড়া এই সমস্ত পিটিশনারদের obtain marks more than the last empanel candidates, লাস্ট যে এমপ্যানেল ক্যান্ডিডেটস যে রয়েছে অর্থাৎ কাট অফের থেকেও বেশি রয়েছে, অর 1 or 2 মার্কস শর্ট দেয়ার আপ, অর্থাৎ 1 নাম্বার বা 2 নাম্বার শর্ট আছে কিছু ক্যান্ডিডেটদের জন্য। ওভারঅল মামলাটির সারমর্ম, তাদের মূল বক্তব্য এই গ্রাউন্ডের উপর বেস করে মামলাকারীরা তারা মামলা করেছে কলকাতা হাইকোর্টে। এরপর পয়েন্ট অফ লয়ের দৃষ্টিভঙ্গিতে যে তারা যে কোশ্চেনটা রেখেছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি এমপ্যানেল হয়েছে, লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট রয়েছে, সেই লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট থেকেও পিটিশনাররা, যেহেতু তারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া ফুলফিল করেছে এবং মোর মার্কস পেয়েছে, অর্থাৎ লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট থেকেও বেশি মার্কস পেয়েছে, তাহলে আইনের দৃষ্টিভঙ্গিতে এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ক্ষেত্রে কি জাস্টিবল হয়েছে বা আইনের চোখে তারা কি যথাযথ ন্যায় বিচার পেয়েছে, এই প্রশ্নকে কেন্দ্র করেই তারা মামলা করেছে। মামলাটি যারা পিটিশনার রয়েছেন, এখানে মৌটুসী রায় রয়েছে, এখানে তার ডিটেলস গুলো দেওয়া আছে, তারপর প্রশান্ত মণ্ডল আছে, শান্তনু খান আছে। এরপর তারা যেটা দাবি করছে, দ্য বোর্ড ডিড নট পাবলিশ এনি প্যানেল, তারা কোনো প্যানেল প্রকাশ করেনি। সাকসেসফুল ক্যান্ডিডেট যারা পাস করেছিল তাদের কোনো প্যানেল তারা প্রকাশ করেনি। হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল রেসপেক্ট অফ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদেরকে কোনো রকম ভাবে প্যানেল প্রকাশ করেনি। 42,949 জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল 2016 সালে, তবুও তারা যে সেই পিটিশনাররা নট অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। এবার আমরা দেখে নেব পিটিশনারদের স্কোর কত আছে। এটা শুধুমাত্র একাডেমিক স্কোরের উপর, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং টেট এবং তার যদি এক্সট্রা কারিকুলাম থাকে সেগুলোর মিলিয়ে টোটাল তারা কত নাম্বার পেয়েছিল, শুধুমাত্র ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বাদ দিয়ে তাদের যে মার্কস রয়েছে। তো এখানে যে ক্যান্ডিডেটরা রয়েছে, পৌটুসী রায় প্রথম এসসি ক্যান্ডিডেট রয়েছে, তার স্কোর হচ্ছে 11 এত দেখতে পাচ্ছেন। সেকেন্ড ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট 13 সামথিং রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা শান্তনু খান 11.8, তারপরে পিন্টু কুমার গুচ্ছাই 13.098, দীপ্তেন্দু মুখার্জি জেনারেল ক্যাটেগরি 11.68, তারপরে মামনি পাল জেনারেল ক্যাটেগরি 12.098, তারপরে সুমনা মণ্ডল এসসি ক্যাটেগরি 14.001, তারপরে পিন্টু দুই এসসি ক্যাটেগরি, তার স্কোর হচ্ছে 11.698। এখন একটা বিগ প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ক্যান্ডিডেটরা কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিল, কেননা এদের যে হোম ডিস্ট্রিক্ট, এখানে এদের যে বাড়ি, সেই বাড়ির যে হোম ডিস্ট্রিক্ট ছাড়াও যেখানে ভ্যাকেন্সি বেশি ছিল সেই জেলায় গিয়ে কিন্তু অনেকে অ্যাপ্লাই করেছিল। এক্ষেত্রে আমি যেটা দেখলাম যে এর আগে পিটিশনারদের যে লিস্ট রয়েছে, শুধুমাত্র এই সেকেন্ড জন প্রশান্ত মণ্ডল, এনার বাড়ি শুধুমাত্র বাঁকুড়া জেলায়, আর বাকি অন্য যে 7 জন রয়েছে সবার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। এখন বিষয় হলো, এরা কি পশ্চিম মেদিনীপুর জেলায় অ্যাপ্লাই করেছিল নাকি অন্য জেলায় অ্যাপ্লাই করেছিল, সেই বিষয়টা কিন্তু কেউ জানি না আমরা। এবার যদি আমরা ধরেই নিই যে তারা পশ্চিম মেদিনীপুর জেলায় অ্যাপ্লাই করেছিল, তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার যে ডিস্ট্রিক্ট কোড সেই অনুযায়ী তাদের যে কাট অফ, সেই কাট অফ আমরা দেখলে এদের যে মার্কস সেই কাট অফের সঙ্গে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল এই ক্যান্ডিডেটটা কতটা যোগ্য এবং কতটা যোগ্য কিনা। আমরা পিটিশনারদের দেওয়া কাট অফের সঙ্গে পর্ষদের দেওয়া কাট অফের সঙ্গে দুটো কম্পেয়ার করব। তার আগে আমরা একটু জেনে নেব পিটিশনাররা যেটা জানাচ্ছে লোয়েস্ট মাধ্যমিক মার্কস যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো প্রথম সব থেকে কত কম নাম্বার, মাধ্যমিকে কত কম নাম্বার, এখানে দেখলে আমরা দেখতে পাবো একজন ঝুমা হালদার যে ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, তার মাধ্যমিক স্কোর হচ্ছে, এটা 5 নাম্বারের মধ্যে দেওয়া হয়েছিল। তো 5-এর মধ্যে সে পেয়েছে কত, 0.06, 0.06 দেওয়া হয়েছে তাকে 5-এর মধ্যে, তাহলে কত কম নাম্বার তার সেটা। তারপরে 0.07 নাম্বার, তারপরে 1.656 মাধ্যমিকে পেয়েছে, 1.71, 5-এর মধ্যে এই নাম্বারটা দেওয়া হয়েছে 1.731, এটা হচ্ছে মাধ্যমিকের সব থেকে লোয়েস্ট নাম্বার দেওয়া হয়েছে। এই সমস্ত ক্যান্ডিডেট দেওয়া হয়নি, মানে তার একাডেমিক কোয়ালিফিকেশন যেহেতু সেহেতু সে তো এই নাম্বারটাই পাবে। 0.06 এই নাম্বারগুলো বা 0.07 এই নাম্বারগুলো টাইপিং মিস্টেক কিনা জানি না, কেননা এত কম, যেহেতু 5-এর মধ্যে নাম্বার ক্যালকুলেশন করলে এত কম নাম্বারে তাদেরকে মাধ্যমিক পাস করার কথা নয়, হয়তো টাইপিং মিস্টেক হতে পারে। এবার আমরা দেখে নেব যে প্যানেলে যারা স্থান পেয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষকতা চাকরি পেয়েছে, তাদের এইচএস এর সব থেকে লোয়েস্ট মার্ক, কত লোয়েস্ট মার্কস এইচএস এ ছিল, এমন কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথম ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছি আমরা, এইচএস স্কোর এই কালামটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো 3.00, অর্থাৎ এটা হচ্ছে 10 নম্বরের মধ্যে এই মার্কসটা দেওয়া হয়েছিল। 10 নম্বরের মধ্যে 3 পেয়েছে, অর্থাৎ 3 পেলে এর পার্সেন্টেজ হয়ে দাঁড়ায় 30%।
30% হয়ে দাঁড়ায়। 30% পেয়েছে এইচএসে। এ পেয়েছে 31% মার্কস পেয়েছে এইচএসে, এও 31% মার্কস পেয়েছে, এও 32% মার্কস পেয়েছে, এ 33% মার্কস পেয়েছে, এ 33% মার্কস পেয়েছে, এরা মোটামুটি 33-4 মার্কস পেয়েছে। মার্কস পেয়ে এইচএস পাস করেছে। একাডেমিক কোয়ালিফিকেশনের দিক থেকে এরা হচ্ছে সবথেকে লোয়েস্ট নাম্বার। তবুও এরা কিন্তু প্রাথমিক শিক্ষকতা চাকরি পেয়েছে এবং চাকরি করছে। এবার যদি দেখা যায় হাইয়েস্ট ইন্টারভিউ মার্কস, ইন্টারভিউতে সবথেকে বেশি নাম্বার কত দেওয়া হয়েছে? দেখুন ইন্টারভিউ ভাইবা ভয়েসে 5, এখানে ভাইবা ভয়েসে 5 ছিল এবং অ্যাপটিটিউড টেস্টে 5 ছিল। এই দুটো মিলে 10 নাম্বার দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে 5 এর মধ্যে 5 এবং এখানে 5 এর মধ্যে 9.5, অর্থাৎ টোটাল 9.5 দেওয়া হয়েছে 10 এর মধ্যে। একেও 9.5 দেওয়া হয়েছে। এখানে আরো কতগুলো রয়েছে, এখানেও 9.5 দেওয়া হয়েছে, এখানেও 9.5, এখানেও 9.5, এখানে 9.5, এখানে 9.5 এরও বেশি দেওয়া হয়েছে। 9.66 নাম্বার দেওয়া হয়েছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে 10 নাম্বারের মধ্যে। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে সব থেকে কম নাম্বার কত দেওয়া হতে পারে? তো 10 এর মধ্যে 5 এর মধ্যে হচ্ছে ইন্টারভিউ এবং আর 5 এর মধ্যে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এই দুটো মিলে 10। তো লোয়েস্ট ভাইবা ভয়েস মার্কস হচ্ছে 0.5 এবং লোয়েস্ট অ্যাপটিটিউড মার্কস হচ্ছে 0.5। এই দুটো মিলে 1 নাম্বার করে দেওয়া হয়েছে। বহু ক্যান্ডিডেটকে 1 নাম্বার করে দেওয়া হয়েছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে। 0.5 করে নাম্বার দেওয়া হয়েছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, দুটো মিলে 1 নাম্বার পেয়েছে। এরকম বহু ক্যান্ডিডেট কিন্তু প্রাথমিকে তারা চাকরি করছে। এবার আমরা দেখে নেব পিটিশনাররা যে কাট অফ মার্কস দিয়েছে, সেই কাট অফ মার্কস এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কাট অফ মার্কস দিয়েছে, সেই কাট অফ মার্কসের মধ্যে মিল আছে নাকি অমিল আছে সেটা আমরা দেখে নেব। তো যে ক্যান্ডিডেট যারা পিটিশনার রয়েছে এই মামলাটির, তারা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। দেখুন পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে আর একজন বাঁকুড়া জেলা রয়েছে। তো পশ্চিম মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট কোড হচ্ছে 15 এবং বাঁকুড়ার হচ্ছে 16। তো এই বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর 15 এই জেলার জেনারেল জেনারেল কাট অফ নেমেছে 12.155 এবং এসসি কাট অফ, এখানে দেখতে পাচ্ছি আমরা এসসি কাট অফ নেমেছে 11.838। এটা জানাচ্ছে পিটিশনাররা। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ জানাচ্ছে 13.062 এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ হচ্ছে 12.531 এবং এসটি ক্যাটাগরির জন্য 12.454। এবার আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেটে যে কাট অফ মার্কস দিয়েছিল, সেই কাট অফ মার্কস অর্থাৎ ব্রেকআপ মার্কস দিয়েছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্রেকআপ মার্কস, এই ব্রেকআপ মার্কস প্যানেল ক্যান্ডিডেট যারা হয়েছিল তাদের যে লোয়েস্ট যারা ছিল, তাদের সেই ক্যান্ডিডেটদের কাট অফ কত ছিল সেটা আমরা দেখে নেব। তো ডিস্ট্রিক্ট কোড আমরা একদম দেখে নেব। বাদিকে রয়েছে অপটেড ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে 13, 14, এরপরে আমরা নিচে আছে 15 ডিস্ট্রিক্ট কোডটা আমরা দেখে নেব। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই অফিসিয়াল যে কাট অফ আমরা দেখতে পাচ্ছি এখানে 15 নম্বর, একদম বাদিকে দেখুন এখানটায় ডিস্ট্রিক্ট কোডটা যেটা রয়েছে 15, এখানে দেখুন বেঙ্গলি মিডিয়াম, এই যে মিডিয়াম এটা হচ্ছে বেঙ্গলি লেখা, এখানে সবগুলো হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। এই পর্যন্ত চলছে বেঙ্গলি মিডিয়াম এবং তার ডান দিকে তাদের রোল নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ লাস্ট যিনি ছিলেন কাট অফের সেই লাস্ট ক্যান্ডিডেটের রোল নাম্বার দেওয়া আছে এবং লাস্ট ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে। এবার দেখুন এখানে দেখুন 15 নম্বর, এই তো 15 নম্বর এখান থেকে শুরু করে এখানে আনরিজার্ভ, এই আনরিজার্ভ ক্যাটাগরি তিনটে কাট অফ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এটা নর্মাল ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এই তিনটি ক্যাটাগরি এখানে প্রকাশ করা হয়েছে। বাকি এই ক্যাটাগরিগুলো ফ্রেশদের জন্য নয়। এটা দেখুন এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, এটা প্যারা টিচার, এরা কিন্তু নর্মাল ক্যাটাগরিদের জন্য নয়। তো এরপরে এই আনরিজার্ভ এই তিনটি ক্যাটাগরি, তারা হচ্ছে এই প্রথম যে ক্যান্ডিডেট তিনি এসসি ক্যাটাগরিতে বিলং করেন, এসটি এবং ওবিসি ক্যাটাগরিতে বিলং করেন। তো একে ইনি প্যারা টিচার, আবার এদেরকে সাব ক্যাটাগরি রয়েছে। তো একে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কি এসসি ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো এসসি ক্যাটাগরির একে এসটি ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, একে ওবিসি এ ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো এসসি ক্যাটাগরির লাস্ট যে কাট অফ সেটা আমরা কত দেখতে পাচ্ছি, দেখুন ভালো করে দেখুন 15 জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি, কিন্তু তাকে এসসি ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এসসি ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলে তার কাট অফ কত 19.999, প্রায় 20 আর কি। তাহলে 19 হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য কাট অফ। এবার দেখুন আবার চলে এসেছি আমরা ক্যান্ডিডেটদের দেওয়া কাট অফে। তাহলে পশ্চিম মেদিনীপুরের যে কাট অফ দেখুন এখানে কোনো একটা ক্যাটাগরির জন্যও কিন্তু 19 কাট অফ কোথাও উল্লেখ করা নেই। তাহলে এই কাট অফটা কিভাবে এরা উল্লেখ করলো সেটা কিন্তু বোধগম্যতা আসছে না। এবার দেখুন এসটি কাট অফ, এসটিদের এই দেখুন এই এসটি ক্যাটাগরি লেখা আছে, এসটিদের কাট অফ কত দেখা আছে এখানে 15.518 এই 14। কিন্তু ক্যান্ডিডেট অর্থাৎ পিটিশনারদের যে এসটি ক্যাটাগরি, সেই এসটি ক্যাটাগরির জন্য তারা কাট অফ কত করেছে 12.454, যেটা ওখানে 15.5। তাহলে ওখানে কিন্তু এরা কিন্তু অনেকটা কম দেখিয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার দেখুন ওবিসি এ ক্যাটাগরির কাট অফ হচ্ছে 18.3। এবার যদি আমরা পিটিশনারদের কাট অফ দেখি, দেখুন পিটিশনারদের ওবিসি এ তার কাট অফ হচ্ছে
13.06, যেটা ওখানে আমরা দেখলাম কত 18.3। তাহলে মিসম্যাচ হচ্ছে কিন্তু, অর্থাৎ এখানে পিটিশনাররা যে কাট অফ দিয়েছে সেই কাট অফের সঙ্গে কিন্তু পর্ষদের দেওয়া কাট অফের কিন্তু মিলছে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি পিটিশনাররা পশ্চিম মেদিনীপুর জেলায় অ্যাপ্লাই না করে অন্য কোনো জেলায় অ্যাপ্লাই করে, তাহলে তার সমীকরণটা কিন্তু অন্যরকম হতে পারে, বা তার কাট অফ কিন্তু অন্যরকম হতে পারে। তবে এখানে যে কাট অফগুলো প্রোভাইড করা হয়েছে সেই কাট অফে কিন্তু কোথাও 18 বা 15 এরকম কোথাও উল্লেখ করা নেই। দেখতেই পাচ্ছেন আপনারা কাট অফগুলো 18, 15 এরকম কাট অফ উল্লেখ করা কোথাও নেই। তাহলে এরা যে কাট অফগুলো দিয়েছে সেটা কিভাবে দিল সেটা কিন্তু বোধগম্য হচ্ছে না। একটা বিষয় এখানে দেখার বিষয়, বোঝার ব্যাপার আছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কাট অফ দিয়েছে সেটা প্রথমে দেখুন বেঙ্গলি মিডিয়ামের জন্য দেওয়া হয়েছে। তো বেঙ্গলি মিডিয়ামটা আগে দেখতে হবে, তারপর কিন্তু হিন্দি মিডিয়াম রয়েছে, তারপর তেলেগু, উর্দু এরকম সাঁওতালি মিডিয়াম রয়েছে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে এই মিডিয়ামগুলো রয়েছে। তাহলে আমরা যারা নর্মাল ক্যান্ডিডেট তারা কিন্তু নর্মাল বেঙ্গলি মিডিয়ামেই অ্যাপ্লাই করেছে। তাহলে এই সাঁওতালি বা তেলেগু মিডিয়ামে তার কাট অফ অনেকটা নিচু হবে। দেখুন এখানে দেখা যাচ্ছে 11.88, 12.88। সাঁওতালি মিডিয়ামের এই সমস্ত এদের কাট অফ কিন্তু অনেকটা নিচু হয়েছে। তাহলে এই কাট অফগুলো দেখলে কিন্তু আমার বেঙ্গলি মিডিয়ামের সঙ্গে ম্যাচ করবে না। অর্থাৎ এই কাট অফ তেলেগু, হিন্দি, উর্দু এই মিডিয়ামগুলো দেখলে নিজের কাট অফের সঙ্গে ম্যাচ করালে সেটা কিন্তু ভুল হবে। যাই হোক, পরবর্তী আপডেট আমাদের সেদিকে নজর থাকবে। আগামী 15ই জানুয়ারি সেদিকে কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি সাবমিট করছে বা কি জানাচ্ছে সে বিষয়ে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।